ক্ষমতার জোরে নার্সিংহোম দখল, চাঞ্চল্যকর অভিযোগ উলুবেড়িয়া পুরসভার তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। চাঞ্চল্যকর অভিযোগ কার বিরুদ্ধে? উলুবেড়িয়া পুরসভার তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। নিউজ 18 বাংলার খবরের জেরে নার্সিংহোমে তালা, তবে মানতে নারাজ তৃণমূল কাউন্সিলর সুমন সাপুই। তার দাবি কি পরিষেবা চালু রয়েছে, তাকে ভয় দেখানো হচ্ছে। সুমনের বিরুদ্ধে কি অভিযোগ? জোর করে সাকরাইলের নার্সিংহোম দখল করেছেন তিনি, এমনকি নার্সিংহোমের ছাদে চলে উদ্দাম পার্টি। এছাড়াও নানা অভিযোগ। কর্মীদের দাবি, নিউজ 18 বাংলার খবরে নার্সিংহোমে তালা ঝুলিয়ে পালিয়ে যান সুমন সাপুই। এই সুমনের কি সাফাই শোনাই একবার আপনাদের। নার্সিংহোম তো বন্ধ করার প্রশ্নই আসে না, কিন্তু তালাফালা দিয়ে আছেন নাকি বলছে। কোর্টের অর্ডার আছে আর তালাফালা দেওয়া না। দেখো, আগে তো 70টা পেশেন্ট থাকতো, এখন এই অবস্ট্রাকশনের জন্য, সামনে জল নিকাশি না করতে দেওয়ার জন্য পেশেন্ট অ্যাডমিশন কম হচ্ছে। ভাইটাল সমস্ত ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্টস আছে, তো এইবার ধরো রাত্রিবেলা সিকিউরিটি কম, পরিষেবা চালু আছে। দুদিনের জন্য এই জলের জন্য লোকজন আসতে পারছে না। আমার স্টাফেরাও তো গতকাল পর্যন্ত ছিল, তাদেরকে গেট আটকে, মেয়েদেরকে কোলাপসেবল গেট আটকে বন্ধ করে আটকে রেখেছিল। তারপর আমরা পুলিশকে ফোন করি, পুলিশ আসার পরে রেস্কিউ করে। এটা নিয়ে তো একটা বড় সড়ো কেস করছি। আমরা আমাদের চলন্ত নার্সিংহোমে কখনো তালা দিতে পারি? আমরা তো পরিষেবা দেওয়ার জন্য পেশেন্টদের সঙ্গে সর্বক্ষণই আছি, কিন্তু আমরা পরিষেবা তো দিতে পারছি না। ডায়ালিসিস পেশেন্ট এসে চলে যাচ্ছে চেঁচামেচি করে, নার্সিংহোমে অনেক পেশেন্ট আইসিইউ থেকে ঘুরে চলে যাচ্ছে, ভর্তি হতে পারছে না। কালকে একটা টেম্পু করে ওরা 4-5 জনকে পাঠিয়েছিল মাল নিয়ে যাওয়ার জন্য। আমাদের ওখানে স্থানীয় লোকেরা ওদেরকে আটকেছে, সেই জন্য আমি পুলিশকে ইনফর্ম করেছিলাম। পুলিশ এসে দেখে দিয়ে গেছে সমস্ত নার্সিংহোমে হচ্ছে গেটে তালা বন্ধ করে রেখে দিয়েছে। কোর্ট বলেছে সুস্থভাবে যেন নার্সিংহোম পরিষেবা দিতে পারি আমরা, সেই কোর্ট অর্ডারকে ও অমান্য করেছে, ভায়োলেট করে ও নার্সিংহোমে তালা দিয়ে চলে গেছে। নিউজ 18 বাংলা খবর সম্প্রচারের পরে কার্যত নার্সিংহোমে তালা দিয়ে চলে গেলেন অভিযুক্ত সুমন সাপুই এবং তার লোকজনেরা। যেটা অভিযোগ উঠেছিল, এই নার্সিংহোমের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ যেরকম ছিল, এরকম ভাবেই ছিল অব্যবস্থার ছবি। সেই ছবি 24 তারিখে টেলিকাস্ট করা হয় নিউজ 18 বাংলা। আর তারপরে কার্যত নার্সিংহোমে তালা ঝুলিয়ে চলে গেলেন নার্সিংহোম কর্তৃপক্ষ। এমনকি গতকাল গাড়ি নিয়ে নার্সিংহোমের জিনিসপত্র বার করতে এলে এখানকার কর্মীরা তারা বাধা দেয় এবং সেখানে পুলিশ আসে। পুলিশ এসে দুজনকে আটক করে এবং বেশ কিছু গাড়ি সেগুলিকেও আটকে রাখা হয়। তবে এখনো পর্যন্ত দেখা নেই ডক্টর সুমন সাপুই, অভিযুক্ত যার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এই নার্সিংহোমের যে মালিক তারা। কারণ নিজের টাকা না দিয়ে কার্যত রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে দখল করে রেখেছিল উলুবেড়িয়া পুরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমন সাপুই, যিনি এই নার্সিংহোমেরই একজন চিকিৎসক। ক্যামেরা রাজু ভুইয়ার সঙ্গে দেবাশী চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া। জীবিত নেবে না আমাকে ও শহর, মরলে নেবে তো প্রিয় কলকাতা। জীবিত থাকাকালীনই আমি কলকাতায় আসতে পেরেছি। আঠেরো বছর কেটে গেছে। 18 বছর পর ঘরে ফেরা আমাদের সবার প্রিয় তাসলিমা নাসরিনের। আমি এবং আমার সহকর্মী সুদীপ্ত প্রথম কথা বলে যখন আমরা এই খবরটা পাই, আমাদের কাছে অনেক বড় পাওয়া। তাসলিমাদি এসে পৌঁছেছে। দিদি, আজকে আমাদের কাছে অনেক বড় পাওয়া। আপনার ফিরে আসা কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে, এটা বিশ্বাসই করতে পারছি না যে আমি এখন কলকাতায়। কারণ যখন 2007 সালে আমাকে বের করে দেওয়া হয়েছিল, আমি ভেবেছিলাম প্রথম দিকে যদি হয়তো সম্ভব হবে, কলকাতা প্রগতিশীল মানুষের শহর, নিশ্চয়ই আমি ফিরে যেতে পারবো। কিন্তু তারপর যত বছর গেছে আমার মনে হয়েছে না, আমি হয়তো আর কোনোদিন ফিরে যেতে পারবো না। তবে ওসমান মল্লিক সেকুলার ট্রাস্ট, সেকুলার মিশন অর্গানাইজেশনের একজন, উনি আমাকে ইনভাইট করেছেন
এবং তিনি ব্যবস্থা করেছেন সরকারের কাছে বলে যে আমার জন্য সিকিউরিটির নিরাপত্তার ব্যবস্থা তো হয়ে গেল। মন ভেঙে গেছিল তখন, একটা প্রগতিশীল সরকার নাকি তখন ছিল 2007-এ। হ্যাঁ, তখন তো মন ভেঙেছিল, বিশ্বাস করতে পারিনি। বাংলাদেশের ব্যাপারটা বিশ্বাস করা যায় যে ওখানে প্রচুর মৌলবাদী যারা আমার ফাঁসি চেয়েছিল, আমাকে দেশ থেকে বের করার জন্য সরকারকে বলেছিল। আসলে সরকারই তখন আমার বিরুদ্ধে মামলা করেছিল এবং শেষ পর্যন্ত আমাকে বের করে দিয়েছিল। আসলে মৌলবাদীরা তো আর বের করতে পারে না সরকার যদি না চায়। সরকার চাইলে আপনাকে বলা হয়েছিল না, আমি বলছি কি যে বাংলাদেশের কথা, বাংলাদেশের প্রায় 32 বছর হলো, তো এখানেও তো ওই রকম সরকার যদি না চাইতো তাহলে তো আমি থাকতে পারতাম, কিন্তু সরকার চেয়েছে যে আমাকে বের করে দিতে, কিন্তু আমি সব ভুলে যেতে চাই। এই যে আমি এলাম আসতে পারলাম শেষ অবধি, তো এখন আমি কলকাতার থাকি না, কিন্তু তারপরেও তো বাংলা, যে এক বাংলায় আমি ফিরতে পারি না, আরেক বাংলায় যে আমি ফিরতে পারলাম, এটাই আমাকে সুখী করছে। আর এই যে সরকার, এখন যে সরকার যথেষ্ট প্রোটেকশন দেওয়ার কথা বলা হয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে এটা কি মনে হচ্ছে যে এটা একটা বদল? এটা তো আমাদের সাংস্কৃতিক রাজধানী। হ্যাঁ, কিন্তু এই 20 বছর বা শেষের 19 বছর এটা মনে হয়নি। তো আজকে আমি খুবই কৃতজ্ঞ, পশ্চিমবঙ্গ সরকার সিকিউরিটির ব্যবস্থা করেছেন, তাই আমি আসতে পেরেছি। আর যে ওসমান মল্লিক, এই সেকুলার মিশন ট্রাস্টের যে অর্গানাইজার, ওরা যে আমাকে আমন্ত্রণ জানিয়েছে এবং শেষ পর্যন্ত এই ব্যবস্থাটা করতে পেরেছে, তাদের অনেক ধন্যবাদ। জীবিত নেবে না আমাকে শহর, মরলে নেবে তো প্রিয় কলকাতা। আজকে এই ব্যর্থ কবিতা কি বলবে? হ্যাঁ, একটা আমার কবিতা লিখেছিলাম যখন এখান থেকে আমাকে চলে যেতে বাধ্য করা হয় কলকাতা থেকে, তখন আমি দিল্লিতে বসে আমি অনেকগুলো কবিতা লিখেছিলাম। তো এর মধ্যে এটা একটা প্রশ্ন যে মরণোত্তর দেহদান ওখানেই করেছি, মানে মরে গেলে লাশ রেখে এসো ওখানে কলকাতায়, জীবিত নেবে না আমাকেও শহর, মরলে নেবে তো প্রিয় কলকাতা। হ্যাঁ, ওই যে প্রশ্নটা করেছিলাম এর উত্তর আমি পেয়ে গেছি। আসলে জীবিত থাকাকালীনই আমি কলকাতায় আসতে পেরেছি। এটা একটা খুব বড়, এবং আপনার বেড়াল, মানে সেই পরের দিনে সেই যে কষ্টটা, আমি তখন একদম কাব রিপোর্টার যাকে বলেছিলাম, ওই কষ্টগুলো থেকে তো সত্যি আজকে একটা আমাদের সবার পাওয়ার দিন। কলকাতাকে কি বলতে চান? কলকাতা তো আমাকে 19 বছর ফিরিয়ে দিতে পারবে না, কিন্তু তারপরও আমি কলকাতা যে শেষ পর্যন্ত আমাকে আসতে দিয়েছে, এখানে ফিরতে দিয়েছে, তার জন্য কলকাতাকে ধন্যবাদ। জীবিত নেবে না আমাকেও শহর, মরলে নেবে তো প্রিয় কলকাতা। জীবিত থাকাকালীনই আমি কলকাতায় আসতে পেরেছি। জিম থেকে জালে জঙ্গি, বর্ধমানের জিমে কসরত হামিমের। কিছুক্ষণ পরে জিমে ঢোকে পুলিশ, জিম থেকে পাকড়াও জঙ্গি হামিম মণ্ডল। জিমে কসরত করছিল এই হামিম, আর সেখানেই কিছুক্ষণ পরে জিমে ঢোকে পুলিশ, জিম থেকেই পাকড়াও করা হয় জঙ্গি হামিমকে। জঙ্গি নিশানায় মুখ্যমন্ত্রী, বর্ধমান থেকে গ্রেফতার জঙ্গি হামিম। এটিএস এর জালে সাজ্জাদ ভাট গোষ্ঠীর জঙ্গি, গ্রেফতার জঙ্গি হামিম মণ্ডল। বর্ধমান থেকে এই জঙ্গিকে গ্রেফতার পুলিশের, আরো 4 জনের খোঁজে এসটিএফ। জঙ্গি নিশানায় মুখ্যমন্ত্রী, এটিএস এর জালে সাজ্জাদ ভাট গোষ্ঠীর জঙ্গি হামিম।
বর্ধমান থেকেই গ্রেফতার জঙ্গি এটিএস এর জালে। গ্রেফতার জঙ্গি হামিম মণ্ডল, আরো 4 জনের খোঁজে এসটিএফ। তথ্য পাচারের কাজ করছিল এই জঙ্গি হামিম। চাঞ্চল্যকর তথ্য এসটিএফ এর হাতে। মুখ্যমন্ত্রীর গতিবিধির উপর নজর রাখছিল হামিম। সাজ্জাদ গোষ্ঠীর লিঙ্কম্যান হামিম মণ্ডল, পশ্চিমবঙ্গেরই বাসিন্দা ধৃত জঙ্গি হামিম মণ্ডল। হামিম মণ্ডল হাওড়ার পিলখানায় থাকতো, গেঞ্জি কারখানায় কাজও করত এই জঙ্গি হামিম মণ্ডল। তথ্য পাচারের কাজ করছিল জঙ্গি হামিম। পশ্চিমবঙ্গেরই বাসিন্দা ধৃত জঙ্গি হামিম, সাজ্জাদ গোষ্ঠীর লিঙ্কম্যান হামিম মণ্ডল। মুখ্যমন্ত্রীর গতিবিধির উপর নজর রাখছিল হামিম। তথ্য পাচারের কাজ করছিল এই জঙ্গি হামিম। আগে হাওড়ার পিলখানাতে থাকতো, সেখানে গেঞ্জি কারখানায় কাজও করত জঙ্গি হামিম মণ্ডল। সাজ্জাদ ভাট গোষ্ঠীর জঙ্গি এই হামিম মণ্ডল। কিন্তু সাজ্জাদ ভাট গোষ্ঠী কে? সাজ্জাদ পুলওয়ামা জঙ্গি হামলায় সাজ্জাদ গোষ্ঠীর যোগ। সাজ্জাদের গাড়ি ব্যবহার করেছিল জঙ্গিরা। সেনার অপারেশনে মৃত্যু হয় সাজ্জাদ ভাটের। জৈশে মোহাম্মদের জঙ্গি ছিল সাজ্জাদ ভাট। সাজ্জাদ গোষ্ঠীর লিঙ্কম্যান হামিম মণ্ডল। সন্ত্রাসবাদ জিহাদ কিন্তু নির্মূল হয়নি। 15 বছরে তৃণমূলের তত্ত্বাবধানে যেরকম ভাবে চাষবাস হয়েছে জিহাদিদের ওভার দ্য গ্রাউন্ড সাপোর্টার, এইটা কি ওভার দ্য গ্রাউন্ড ওয়ার্কার, এদের যদি নির্মূল করতে না পারি এরকম ঘটনা ঘটতেই থাকবে। ভারতীয় সেনা এবং ইন্টেলিজেন্স যেরকম ভাবে যৌথভাবে কাশ্মীর ভ্যালি থেকে এই ওভার দ্য গ্রাউন্ড ওয়ার্কার OGW দের নির্মূল করেছে, কারণ এরাই সাপোর্ট যোগায়। কিন্তু প্রশ্ন হচ্ছে একটা বিলাসবহুল অ্যাপার্টমেন্টে মন্ডল ভাড়া কি করে নিয়ে নিল? সেখানে পুলিশ ভেরিফিকেশন হয়েছে, সেখানকার লোকেরা জানে সম্পর্কে সমস্ত তথ্য, আর যদি তাই থাকে সে তথ্যগুলো সরবরাহ করেছে কারা। এরকম ভাবে যদি রুটটা ধরা যায় তা ধরা পড়বে যে মন্ডল একটি ব্যক্তি, তার পেছনে অন্তত 10 জন লোক রয়েছে যারা ওকে শেল্টার দিতে সাহায্য করেছে। সেই লোকগুলোকে ধরতে হবে। এই যে পুরো নেটওয়ার্কিং, এটা আজ থেকে চলছে না, বহুদিন আগে থেকে চলছে। আর এই জঙ্গি গোষ্ঠীকে কে ঢোকাচ্ছে? এতদিন ধরে মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন তৃণমূল সরকার ছিল, তারা এদেরকে দীর্ঘদিন ধরে এন্ট্রি দিয়েছে, অবাধে অ্যালাউ করেছে, বর্ডার ফেন্সিং করতে দেয়নি এবং জাল পাসপোর্ট সহ অন্যান্য যে পরিচয়পত্র বানাতে সাহায্য করেছে। এক্ষেত্রে পুলিশের একটা অংশ কাজ করেছে বা প্রশাসনের একটা অংশ কাজ করেছে। সামনে ছিল ভোট ব্যাংক, এর পিছনে অনেক বড় উদ্দেশ্য ছিল। পুরোটাই ডিপ স্টেটের যে থিওরি, ভারতবর্ষকে ডিস্টেবিলাইজ করার জন্য দীর্ঘদিন ধরে এটা চালিয়ে গেছে। এটা খুব সাধারণ ঘটনা নয়। মাননীয় মুখ্যমন্ত্রী বলুন, মাননীয় প্রধানমন্ত্রী বলুন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ যে বড় বড় টার্গেটরা রয়েছে এবং লোকাল এরিয়াতে এরা কিন্তু মাকড়সার জালের মতো বিস্তার করেছে। কারা এদের আশ্রয় দিয়েছে এবং কারা এদের এই জাল নথিপত্র বানাতে বা সরকারি নথিপত্র বানাতে সাহায্য করেছে, তার জন্য প্রত্যেকটি মানুষের খুঁজে বার করা উচিত। একটা উগ্র সাম্প্রদায়িক দল আছে, শুভেন্দুর জনপ্রিয়তা অনেকের সহ্য হচ্ছে না, জঙ্গি নিশানায় ছেলে। শুভেন্দু বাবুকে যে হামলা করা, তার উপর যে একটা ছক, এটা কি কারণ হতে পারে বা কি কারণ? তো উগ্র সাম্প্রদায়িকতাবাদী দল আছে, আর সবচেয়ে বেশি পপুলার লোক, যে অনেক বেশি পপুলার লোক, এই পপুলারিটিকে অনেকে সহ্য করতে পারছেন না, হতেও পারে। দেখছে সিক্রেট সার্ভিস, তারা তৈরি করে দেখছে এসব। না, দুর্নীতি ধরা পড়বে এটা আমরা 3 মাস আগে থেকে জানতাম। ভারত সরকারের সিক্রেট সার্ভিস আমাদের অ্যালার্ট করেছিল মোদিজি এবং শুভেন্দুর আক্রমণ হতে পারে এবং বাংলাদেশ থেকে বিরাট জঙ্গি গোষ্ঠী আপনার বাংলাদেশ হয়ে অথবা পাকিস্তান হয়ে ভারতে ঢুকেছে এবং তারা নিশ্চয়ই ওই মোদিজি এবং শুভেন্দুবাবুকে টার্গেট করছে। সিক্রেট সার্ভিস অফ ইন্ডিয়া এবং শুধু তাই না, পশ্চিমবাংলার বর্তমান সরকারের যারা পুলিশ বাহিনী বা STA যারা আজকে এটাকে ধরেছে, তাদের ধন্যবাদ জানাচ্ছি
পুলিশকে কাজ করতে দিলে পশ্চিমবাংলা পুলিশ যথেষ্ট শক্তিশালী, তারা এসব জিনিসকে রুখে দিবে। রেনেসা টাউনশিপ থেকে জালে জঙ্গি হামিম। ফ্ল্যাটের দালালের মুখোমুখি নিউজ 18 বাংলা। দিল্লিতে থাকেন ফ্ল্যাটের মালিক। ফ্ল্যাটের ভাড়া খুঁজে দিতেন সৈয়দ আলী। মুদির দোকানের মালিক সৈয়দ আলী। আলীর মাধ্যমেই হামিম ফ্ল্যাটটি ভাড়া নেয়। এই যে জঙ্গি ধরা পড়লো, এদেরকেও আপনি দেখে দিয়েছিলেন? যিনি ধরা পড়ছেন ওনাকে তো আমি ভাড়া দিইনি, ওনার বাবাকে ভাড়া দিয়েছি। যিনাকে আজকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে, ওনার সঙ্গে এগ্রিমেন্ট হয়নি, ওনার বাবার সঙ্গে হয়েছে এগ্রিমেন্টটা। আর এক কাকা এখানে থাকেন, সেই কাকার সঙ্গে আমাদের ফ্রেন্ডশিপে বাটে তার ওঠা বসা, সেই সোর্সে তো কাকা বলেছিল যে আমার ভাই থাকবে, আমি ভাড়া দিলাম। তো কি করতো বলতো বাবা, কি বলে? ওনার ভাইয়ের কাছ থেকে যেটা শুনেছিলাম যে উনি একটা প্রাইভেট এতে কাজ করেন, কোম্পানি। আচ্ছা, কত টাকা ভাড়া? অ্যাপ্রক্স দেখে বলতে পারবো 11-12 হাজারের মধ্যেই, এর বেশি না। এই যে একটা মেহেটা, হ্যাঁ, যার বাড়ি, তা তিনি কোথায় থাকেন? দিল্লিতে থাকেন। দিল্লিতে? হ্যাঁ, ওনার ভাই থাকেন বর্ধমানে। আচ্ছা, ওনার সঙ্গে আমার পরিচয়। এই যে ভাড়া দেওয়ার ক্ষেত্রে কোনো ডকুমেন্টস নেওয়া হয়? এগ্রিমেন্ট হয় আর একটা পুলিশ ভেরিফিকেশন হয়, সেটা মালিক পক্ষরা করে নেয়। তো ওনাকে দিল্লি থেকে এসেছিলেন? সেটা আমি আর বলতে পারবো না। কতদিন হলো এখানে ছিল? এপ্রিল, মে, জুন, জুলাই, মে মাসে এসেছেন। আমার একটা গ্রসারি শপ আছে। আচ্ছা, সেই সূত্রেই আপনাকেই অনেকে বলে দেখে দিতেন? সবাই নয়, যেগুলো আসে আমাদের কাছে সেগুলো করে দিই। এতে কি আপনাদের কমিশন কিছু থাকে? কমিশন পার্মানেন্টলি থাকে না, 1000-2000 যেটা হয় সেটাই। আপনি ভাড়া দেখে দিচ্ছেন, একটা দায় তো আপনার উপর আসছে। অবশ্যই দায় থেকে যায় আমাদের একটা। এবারে আমরা জাস্ট মালিক পক্ষের সঙ্গে মিলিয়ে দিই। না, আমার সঙ্গে বলতে ছেলে থাকতো না তো এখানে, ও তো কলকাতায় থাকতো। বর্ধমানের বিলাসবহুল রেনেসা টাউনশিপ থেকে জালে ধরা পড়েছে জঙ্গি। প্রশ্ন হলো, কেন এমন টাউনশিপের ডেরা তৈরি করলো জঙ্গিরা? স্থানীয়দের একাংশের দাবি, এর পিছনে রয়েছে রেনেসা হাউজিং এর নিরাপত্তার ফাঁক। কারণ গুলি থেকে চুরি গত কয়েক বছরে বারবার খবরে শিরোনামে উঠে এসেছে বিলাসবহুল রেনেসা টাউনশিপ। উঠেছে নিরাপত্তা নিয়েও প্রশ্ন। আবার একাংশের মতে বিলাসবহুল হওয়ায় এই টাউনশিপে নজরদারির অভাব ছিল, ফলে আড়ালে থাকা যাবে এটা বুঝেই কি এই হাউজিং এ ডেরা বেঁধেছিল জঙ্গি হামিম? এখানকার বাসিন্দা হিসাবে এটাই বলবো যে আমরা ভয়ে আতঙ্কিত। এটা সম্পূর্ণ দায়িত্ব সাচি কর্তৃপক্ষের। কারণ সাচি কর্তৃপক্ষ যাকে ভাড়া আনছে, মানে ওদের দালাল, সে দেখেনি ডকুমেন্টস, কেন দেখেনি, কেন এরকম লোকে ভাড়া কমিশনের জন্য নিয়ে এলো? এখানে কি মানে এই যে কে ঢুকছে না বেরোচ্ছে কোনো রেজিস্টার মেনটেন হয়? বলে হয়, কিন্তু অ্যাকচুয়ালি মনে হয় এতটা হয় না। আমাদের স্মার্ট হোমে সিকিউরিটি পোস্ট থাকে, রেজিস্টার মেনটেন হয়। কিন্তু ডেলিভারি যে উপনগরীতে ঢোকার মুখে তো আমরা ঢুকে পড়লাম, কেউ তো কোনো বাধা দিল না। নিশ্চয়ই আপনার কোন গেট দিয়ে ঢুকেছেন? 1 নম্বর গেট দিয়ে হলে আপনাকে আটকাবে, অবশ্যই আটকাবে, সিকিউরিটি থাকে। 1 নম্বর গেট দিয়ে আটকাবে। আর একটা গেট এটা সবাই তো জেনে ডিউটি করি ওই রকমই। আপনারা নিরাপত্তা নিয়ে তো খুবই চিন্তিত? খুবই চিন্তিত, এটা তো আমরা 1000বার বলবো। ভালো স্টেপ নেওয়া উচিত যাতে এরপর ভবিষ্যতে না হয় এরকম। যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো রেনেসা উপনগরীর 3 নম্বর গেট দিয়ে ভেতরে ঢোকার রাস্তা। সামনেই রয়েছে নার্সিংহোম, স্কুল এবং এরপরে একটা চেকপোস্ট দেখা যাচ্ছে। এবং আমরা যেটা দেখলাম যে এখানে কিন্তু কোনো রকম কোনো গাড়ি থামিয়ে চেকিং বা কোনো রকম তাদেরকে তল্লাশি নেওয়ার কোনো ব্যবস্থাই কিন্তু এখানে নেই। এই যে দেখছি যে একটা এখানে জঙ্গি ধরা পড়লো, এর আগেও এখানে চুরি ডাকাতির ঘটনা ঘটেছে, গুলি চলেছে রেনেসা উপনগরীতে, কোনো রকম চেকিং নাই, কারা আসছে কারা যাচ্ছে এসব তো দেখাই হচ্ছে না। আপনারা কি করছেন? সামনে স্কুল আছে, যতটুকু আমাদের করণীয় ততটুকু আমরা করছি। মানে আপনারা কি যানজট সামাল দেন শুধু? হ্যাঁ, যানজট প্লাস যারা অচেনা ব্যক্তি যদি এসে আমরা আটকাই। কিন্তু এই তো আমি এতক্ষণ ধরে দাঁড়িয়ে দেখছিলাম যে একটা 4 চাকা যাচ্ছে, 2 চাকা যাচ্ছে, তো তার মধ্যে দিয়ে কি যাচ্ছে না যাচ্ছে। 4 চাকাটা তো ওইভাবে তো আমরা আটকাতে পারি না, তাও সন্দেহ মনে হলে আমরা আটকাই। এমনিতে তো দেখলাম এতক্ষণ দাঁড়িয়ে কোনো রকম রেজিস্টার মেনটেনের কোনো ব্যাপার নেই, তবু একটা দেখা যাচ্ছে এখানে হয়তো রেজিস্টার আছে। এটা দেখা যাচ্ছে 30 তারিখে খান 10 হয়তো কি এটা এগুলো ওয়ার্কিং যে কাজের মাসিগুলো সব যায়, কাজের মাসি যারা যাচ্ছে আসছে তাদের ওয়ার্ক যারা করছে তাদের নাম আছে, কিন্তু কোন গাড়ি যাচ্ছে না যাচ্ছে সেসবের না। হ্যাঁ, যতটা আমরা 30 তারিখ 1, 2 জন 3 জন মানে কাজের
মাসিরা কারা মাসি বা ওর অচেনা ব্যক্তি বলে আমরা এই যে কাজের যারা তাদেরকে labor আছে তারা আমাদের- কাদের এন্ট্রি করছে? হ্যাঁ, এখানে যদি রেন্টে যারা থাকে, হ্যাঁ, অনেক আমরা অসুবিধা হলে আমরা আটকায় না তা বলবো না। কিন্তু রেজিস্টার মেনটেন দেখলাম হয় না, কোনো গাড়ির রেজিস্টার মেনটেন নেই। না না, ওই 4 চাকাগুলো যদি অসন্ত মনে হয় আমরা সেটা করি। সব মিলিয়ে নিরাপত্তা ঢিলে ঢেলার যে অভিযোগ এলাকার বাসিন্দারা করছেন এবং তা কিন্তু যথেষ্টভাবেই প্রমাণিত হচ্ছে, ছবি সেই তথ্যই উঠে আসছে। সেই সুযোগটাকেই কাজে লাগিয়ে এখানে বাস করছিল জঙ্গি হামিম। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা, বর্ধমান। রেনেশা টাউনশিপে পুলিশ আউটপোস্টের দাবি দীর্ঘদিনের। কাজ শুরু হয়, উদ্বোধনও হয়, কিন্তু তৃণমূল জমানায় সেই কাজ বন্ধও হয়ে যায়। এখন তা আগাছার জঙ্গলে ঢাকা। রেনেসা 1 নম্বর গেটে ছিল, যে যদি যান দেখতে পাবেন এখনো সেটা আছে পরিত্যক্ত অবস্থায়। সবকিছু অ্যারেঞ্জমেন্ট করা আছে, ঘর হয়ে আছে। পুলিশ একদিন উদ্বোধনও হলো, তারপর হঠাৎ কেন বন্ধ হয়ে গেলো সেটা আর জানা নেই। অবশ্যই এর আগে দেখবেন যে রেনেসা চুরি হয়ে যাচ্ছে, কখনো ডাকাতি হয়ে যাচ্ছে, তারপরে এই আজকের যে ঘটনা, এটা তো আরো একটা আতঙ্কের ব্যাপার। 19 নম্বর জাতীয় সড়কের পাশেই রেনেশা উপনগরী, আর এই বিশাল উপনগরীর জন্য একটা পুলিশ আউটপোস্ট বা একটা ফাঁড়ি তৈরির দাবি বাসিন্দাদের দীর্ঘদিনের। এবং এই যে জঙ্গি ধরা পড়ার পর সেই দাবি আরো জোরালো হচ্ছে। এলাকার বাসিন্দারা বলছেন যে তাদের দাবি মেনে এখানে একটি পুলিশ ফাঁড়ি করার পরিকল্পনা নেওয়া হয়েছিল এবং সেই পরিকল্পনা অনুযায়ী তার বিল্ডিং তৈরি হয়, তার উদ্বোধন হয়। তারপর কোনো এক অদৃশ্য কারণে সেই পুলিশ ফাঁড়ি বন্ধ হয়ে গেছে, যা আজ আগাছা ঝোপঝাড়ের জঙ্গলে পরিণত হয়েছে। বাসিন্দারা বলছেন যে যদি এই পুলিশ ফাঁড়ি বা আউটপোস্ট তাকে সেটা অ্যাক্টিভ থাকতো, তাহলে অন্তত অনেক অসামাজিক কাজ বন্ধ হতো এই রেনেশা উপনগরীতে। এখানে হয়তো জঙ্গি ঘাঁটি গড়ে উঠতো না। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা, বর্ধমান।